আজকের এই অডিও ভিজুয়াল শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানাই। প্রথমেই ধরে নেওয়া যাক যে গ্রামীণ জীবনের যে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং পরিবেশগত যে দিকগুলো রয়েছে তার একটা সামগ্রিক উন্নয়নের জন্য যে পরিকল্পিত প্রচেষ্টা, অর্থাৎ এখানে শুধুমাত্র অর্থনৈতিক নয়, সামাজিক, সাংস্কৃতিক এবং যে এনভায়রনমেন্টাল অর্থাৎ পরিবেশগত যে দিকগুলো রয়েছে এই দিকগুলোকে নিয়ে পরিকল্পিতভাবে কী করে একটা সামগ্রিক গ্রামের উন্নয়ন করা যায়, এটাই কিন্তু গ্রামীণ পুনর্গঠনের মূল লক্ষ্য। এখন প্রশ্ন হলো যে এই গ্রামীণ পুনর্গঠন ভারতবর্ষের নিরিখে যদি আমি বলি কেন করানো দরকার। আমরা যদি একটা পরিসংখ্যান দেখি তাহলে দেখব যে বিশ্ব জনসংখ্যার 43% অর্থাৎ 43% গ্রামীণ এলাকায় মানুষ বসবাস করে। আমরা এটা বিশ্বের ন্যায় অর্থাৎ গ্লোবাল পার্সপেক্টিভে তার একটা আমরা পার্সেন্টেজ যেটা বলার চেষ্টা করলাম। এখন আমি যদি দেখি যে ভারতবর্ষের কতজন মানুষ গ্রামে বসবাস করে, ভারতের জনসংখ্যার প্রায় 64% গ্রামীণ এলাকায় বসবাস করে। তাহলে একবার ভেবে দেখুন যে গ্রামের পুনর্গঠন কেন দরকার। অর্থাৎ আমরা ভারতকে যদি দুভাগে ভাগ করি, অর্থাৎ গ্রামীণ ভারত এবং শহুরে ভারত, তাতে করে গ্রামীণ ভারতেই কিন্তু বেশিরভাগ মানুষ বাস করে, অর্থাৎ রুরাল ইন্ডিয়া, যেখানে গ্রামগুলো অবস্থান করে। তাহলে যেখানে এত লোক বাস করে তাদের সামগ্রিক উন্নয়ন দরকার। তাদের সামগ্রিক উন্নয়ন না হলে আমাদের জাতীয় উন্নয়ন কিন্তু সম্ভব নয়। তাহলে যেখানে প্রায় 64% লোক বসবাস করে তাদের অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক এবং পরিবেশগত মানোন্নয়ন ভীষণভাবে দরকার। যদি এগুলোর মানোন্নয়ন করা যায় তাহলে মানুষের জীবনযাত্রারও মানোন্নয়ন হবে। তাই এটাই হচ্ছে গ্রামীণ পুনর্গঠনের মূল লক্ষ্য। এখন দ্বিতীয়ত হলো, আপনারা জানেন যে সারা পৃথিবীতে একটা আন্দোলন শুরু হয়েছে, সেটা হলো স্থিতিশীল উন্নয়নের আন্দোলন, অর্থাৎ মুভমেন্ট ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এই যে মুভমেন্ট বা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের, স্থিতিশীল উন্নয়নের, সেটা শুধুমাত্র কোনো একটা অঞ্চল বা কোনো একটা দেশ বা কোনো একটা ভূখণ্ডের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। কারণ এই পৃথিবীটাকে যদি আমরা, গোটা পৃথিবীটাকে যদি আমরা একটা দেশ ধরি, তাহলে এই পৃথিবীর কোথাও যদি পরিবেশের ডিগ্রেডেশন হয়, পরিবেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার প্রভাব কিন্তু সকলের মধ্যেই পড়ে। আমরা যদি খুব ভালো করে আমাদের কিছুদিন আগের হয়ে যাওয়া যে প্যান্ডেমিক পরিস্থিতি সেটা দেখি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই অনুধাবন করতে পারবো যে এই প্যান্ডেমিক শুধুমাত্র কিন্তু আমেরিকা, শুধুমাত্র কিন্তু কানাডা, শুধুমাত্র কিন্তু ব্রিটিশ বা শুধুমাত্র আফ্রিকার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই প্যান্ডেমিক কিন্তু সারা পৃথিবীতে যতগুলো কন্টিনেন্ট রয়েছে প্রত্যেকটা কন্টিনেন্টের মানুষই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ তাহলে পরিবেশ শুধুমাত্র কোনো একটা দেশের বিষয় নয়, এটা একটা সারা পৃথিবীর সামগ্রিক বিষয়। তাহলে সেই পরিবেশের উন্নয়ন বা পরিবেশের যে সুস্থ সবল পরিবেশকে বজায় রাখার জন্য প্রতিটি দেশকেই কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হয়। যার ফলে সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল গোল, অনেকগুলো গোল এখানে ঠিক করা হয়েছে, প্রায় 17টা গোল ঠিক করা হয়েছে। সেই গোলগুলোর মধ্যে অন্যতম রয়েছে এই স্থিতিশীল উন্নয়ন বা পরিবেশের উন্নয়ন। অর্থাৎ স্থিতিশীল উন্নয়ন মানেই হচ্ছে এমন একটা উন্নয়ন যেখানে আমাদের যে পরবর্তী বা অতীত, আমাদের যে ভবিষ্যৎ যারা নাগরিক, তারা এই পৃথিবীতে এসে যাতে একেবারে পৃথিবীটা তাদের কাছে যেন একেবারে সম্পদ শূন্য না হয়। অর্থাৎ আমরা বর্তমান প্রজন্ম বা বর্তমান যারা আমরা পৃথিবীতে আছি, তারা অবশ্যই আমাদের নিড ফুলফিল করব, আমাদের চাহিদা মেটাবো, কিন্তু সেটা মাথায় রাখতে হবে যেন এমনভাবে আমরা সেই চাহিদা নিবারণ না করি যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এসে কিছুই না পায়। আমাদের চাহিদা আমরা পূরণ করব, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে তাতে যেন সম্পদের অতিরিক্ত ব্যবহার আমরা করে না ফেলি। সেই জন্য এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নয়ন কেমন হবে? উন্নয়ন হবে একটা স্থিতিশীল উন্নয়ন, অর্থাৎ একটা এমন উন্নয়ন যেটা শুধুমাত্র কিছু সময়ের বা কিছু দিনের জন্য নয়।
তাহলে এই হচ্ছে যে গ্রামীণ পুনর্গঠন দরকার। এবার গ্রামীণ পুনর্গঠনের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আমি যে লক্ষ্যগুলো এখানে আমি আলোচনার মধ্যে রাখবো আজকে, সেখানে আমি যাচ্ছি। সেটা হলো যে গ্রামীণ পুনর্গঠন করতে গেলে সেখানে একটা উল্লেখযোগ্যভাবে একটা বিষয় আসে, সেটা হলো যে কোলাবোরেটিভ ফোরাম। কারণ এই গ্রামীণ পুনর্গঠন কোনো একটা শ্রেণী বা কোনো একটা মানুষের কাজ নয়, এটা একটা বৃহত্তর কাজ, একটা বৃহত্তর কর্মযজ্ঞ। সেটা করতে গেলে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যত রকমভাবে যত গোষ্ঠীর মানুষ আছে প্রত্যেককেই কিন্তু এখানে ইনভলভ হতে হবে। আদারওয়াইজ কিন্তু এই যে আন্দোলন বা এই যে মুভমেন্ট বা এই যে পুনর্গঠনের যে কাজ, সেটা আমরা ভালো করে করতে পারবো না। তাহলে এখানে উদ্দেশ্যটা কি হবে? উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রী, বুদ্ধিজীবী, উন্নয়ন প্রশাসক, ব্যবসায়িক পেশাদার এবং নাগরিক নেতাদের একত্রিত করা। অর্থাৎ সমাজে যত শ্রেণীর মানুষ আছে প্রত্যেক মানুষকেই কিন্তু এখানে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। যেমন শিক্ষার্থী যারা আছে, যারা যুব সমাজ, তাদের এগিয়ে আসতে হবে। যারা বুদ্ধিজীবী রয়েছে, ইন্টেলেকচুয়াল যারা রয়েছে, তাদেরকে আসতে হবে। যারা বিভিন্ন সরকারি প্রশাসনিক ব্যবস্থার মধ্যে রয়েছে তাদেরকে আসতে হবে। যারা ব্যবসায়িক বা পেশাদার কাজের সঙ্গে যুক্ত তাদেরকে আসতে হবে। এবং সর্বোপরি আমাদের সমাজের বা দেশের নাগরিক সমাজকে কিন্তু এখানে একত্রিত করতে হবে। আমরা একত্রিত হয়ে একটা কোলাবোরেটিভ ফোরাম তৈরি করে এই কাজটা আমরা করব। তার ফলে কি হবে? তার ফলে হবে গ্রামীণ উন্নয়ন প্রকল্প বা পরিকল্পনা তার বাস্তবায়ন করা সম্ভব হবে। এখানে যদি কোনো একটা শ্রেণী, যেমন ধরুন শুধুমাত্র ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করলো, তাহলে কিন্তু এটা সাকসেসফুলি আমরা করতে পারবো না। কারণ ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের গার্জিয়ান এবং যাদের কথা আমি বললাম প্রত্যেককে এখানে একটা ফোরাম তৈরি করে তবেই আসতে হবে। এবং যদি সেটা হয় তবেই কিন্তু একটা ভালো একটা বাস্তবায়িত রূপ আমরা দিতে পারবো। এবং সবচেয়ে বড় কথা হলো বহু বিষয়ক সহযোগিতা দরকার। এখানে মাল্টি ডিসিপ্লিনারি কোলাবোরেশন করা দরকার। মাল্টি ডিসিপ্লিনারি কোলাবোরেশন কেমন? যেমন গ্রামীণ উন্নয়ন করতে গেলে আমি আমার যে আগের স্লাইড সেখানে আমি দেখিয়েছি যে সামাজিক, অর্থনৈতিক, ইভেন রাজনৈতিক এবং হচ্ছে যে পরিবেশগত বিভিন্ন দিকের উন্নয়ন করতে হবে। তাহলে মাল্টি ডিসিপ্লিনারি কোলাবোরেশন মানে হচ্ছে যে এই যে বিভিন্ন যে সমস্ত যে বিষয়গুলোর কথা আমি বললাম, সেখানে নিজ নিজ জায়গায় কিন্তু প্রত্যেক জায়গাতেই কিন্তু বিশেষ কিছু লোকজন আছেন, তাদের এক্সপার্টিস দরকার, তাদের যে স্কিল, তাদের যে এফিসিয়েন্সি, সেগুলো এখানে আমরা একটা মাল্টি ডিসিপ্লিনারি কোলাবোরেশন তৈরি করে তবেই কিন্তু আমরা একটা ভালো ফলাফল এখানে পেতে পারি। তাহলে আমি এই আলোচনার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে কোলাবোরেটিভ ফোরাম কেন দরকার গ্রামীণ পুনর্গঠনের ক্ষেত্রে। এবার দেখে নেওয়া যাক প্রমোটিং সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ফিল্ড স্টাডিজ, অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণা এবং ক্ষেত্র গবেষণা প্রচার। এখন কথা হলো যে বৈজ্ঞানিক গবেষণা বা ক্ষেত্র গবেষণা আমরা কখন করি? আমরা যখনই কোনো ভালো কাজ করতে যাই, সেই ভালো কাজ করতে গেলে আমরা কিন্তু গবেষণা ছাড়া সেই ভালো কাজ করতে পারি না। সেটা যে কোনো রকমের উন্নয়নই হোক না কেন, উন্নয়ন করতে গেলে আমাদেরকে গবেষণা করতে হয়। আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি তাহলে দেখব যে দেশ শিক্ষায় অগ্রগতি লাভ করেছে, যেই দেশ গবেষণায় অগ্রগতি লাভ করেছে, তারা কিন্তু তাদের যে জীবনযাত্রার মান সেটারও কিন্তু অগ্রগতি হয়েছে। তাহলে আমরা খুব সহজে বলতে পারি যেখানকার শিক্ষা এবং গবেষণার মানোন্নয়ন হয়েছে সেখানে জীবনযাত্রারও মানোন্নয়ন হয়েছে। তাহলে মানুষের এই জীবনযাত্রার মানোন্নয়ন করতে গেলে বিভিন্ন ধরনের গবেষণা হওয়া দরকার। কারণ গবেষণা থেকেই আমরা জানতে পারি যে আমাদের কোন কোন এরিয়াতে উন্নয়ন দরকার, আমাদের সেই উন্নয়নগুলো করতে গেলে তার স্ট্র্যাটেজি কী হবে, তার কৌশল কী হবে, সেই উন্নয়ন করতে গেলে আমাদের অর্থনৈতিক সাপোর্ট অর্থাৎ ইকোনমিক যে সাপোর্ট সেটা কতটা লাগবে, তার একটা বাজেট হওয়া দরকার। এই যে বিভিন্ন বিষয়, এগুলো কিন্তু গবেষণা ছাড়া কখনোই সম্ভব নয়। তাহলে এই গ্রামীণ পুনর্গঠনের ক্ষেত্রেও কিন্তু আমাদের গবেষণা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং তার সঙ্গে রয়েছে যে ফিল্ড স্টাডিজ, অর্থাৎ আমরা কোনো একটা গ্রামীণ উন্নয়নের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে চাই। এবার আমরা দেখা গেল যে শহরের কোনো একটা প্রতিষ্ঠানে বসে সেখানে আমরা গ্রাম সম্পর্কে বিভিন্ন রকমের পর্যালোচনা করলাম। দেখা যাবে যখন আমরা প্র্যাকটিক্যালি সেখানে কাজটা করতে গেলাম তখন দেখা যাবে যে আমাদের যে বাজেট, আমাদের যে নির্দিষ্ট যে সময়সীমা আমরা ধার্য করেছিলাম কাজটা করার জন্য, সেখানে কোনো মিল নেই। যার ফলে কাজটা কিন্তু কৃতকার্য নাও হতে পারে, সম্পূর্ণ নাও হতে পারে। তাহলে আমাদেরকে যদি সত্যিকারে একটা সঠিক চিত্র আমাদেরকে পেতে হয় যে এই কাজটা কীভাবে করব, তাহলে একদম আমাদের গ্রামে গিয়ে ফিল্ড স্টাডিজ করতে হবে।
ফিল্ড স্টাডিজের মধ্য দিয়ে আমরা সত্যিকারে কোন সমস্যার মধ্যে তারা আছে, তাদের পুনর্গঠন কিভাবে সম্ভব, সেখানকার পরিকাঠামো কেমন আছে, সেখানকার বাস্তব দিক থেকে তাদের অর্থনৈতিক সমস্যা কেমন আছে, সমস্ত দিক আমাদেরকে কিন্তু ফিল্ড স্টাডিজের মধ্য দিয়ে তথ্য আহরণ করতে হবে। সেই তথ্য আহরণের মধ্য দিয়ে এবং সেটাকে অ্যানালিসিসের মধ্য দিয়ে আমরা জানতে পারবো যে সঠিক কেমনভাবে তাদের উন্নয়নটা হওয়া দরকার, পুনর্গঠনটা কেমন হওয়া দরকার। এখন কথা হলো যে সেই উন্নয়ন করতে গেলে তার একটা বিশেষজ্ঞ দরকার, তার একটা প্ল্যাটফর্ম স্থাপন করা দরকার এবং ক্ষেত্রভিত্তিক তার পরীক্ষা নিরীক্ষা করা, প্রচার করা দরকার। এবং এটা হলে কি হতে পারে, এই যে আমি যে প্রমোটিং সায়েন্টিফিক রিসার্চ এবং ফিল্ড স্টাডিজের কথা বললাম, এবং এটা আশা করি ব্যাপারটা কি সেটা আমি তুলে ধরতে পেরেছি। তার ফলাফল কি হবে, এটা যদি আমরা করি তার ফলাফল হবে কার্যকর গ্রামীণ উন্নয়ন কৌশলের জন্য ধারণা সৃষ্টি করা যাবে। অর্থাৎ কার্যকর মানে একটা এফেক্টিভ রুরাল ডেভেলপমেন্ট, তার একটা ধারণা কিন্তু আমরা তৈরি করতে পারবো। এবং গ্রামীণ যে চ্যালেঞ্জেসগুলো রয়েছে, যে অসুবিধাগুলো রয়েছে, সেগুলোর উদ্ভাবনী সমাধান বিকাশ করা সম্ভব। যেমন আমি ধরি, যেমন হচ্ছে যে কোনো একটা গ্রামীণ অঞ্চলে সেখানকার চাষবাস খুব ভালো হয় না। তার অন্যতম কারণ সেখানকার যে মাটি এবং সেখানে জলের অভাব রয়েছে। আপনারা জানেন যে চাষের জন্য জল কতটা গুরুত্বপূর্ণ। সেখানে তাহলে আমরা যদি সেই জলের ব্যবস্থা না করতে পারি, তাহলে কিন্তু সেখানকার মানুষের চাষবাস কিন্তু ভালো হবে না। তাহলে এখানে এই যে জল ব্যবস্থা করার উদ্ভাবনী বিভিন্ন রকমের কৌশল আমরা জানি, সারা পৃথিবীতে তার ব্যবহার হয়েছে, বর্তমানেও হচ্ছে। তাহলে আমাদেরকে সেই কৌশল অবলম্বন করতে হবে। সেটা দেখতে হবে যে সেই জলটা আমরা কোথা থেকে সায়েন্টিফিক পদ্ধতিতে আমরা জোগাড় করতে পারি। সেখানে কি বৃষ্টির জল ধরে আমরা চাষবাস করব, নাকি আমরা যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রয়েছে সেটা কতটা ব্যবহার করব। কারণ চাইলেই সেটা আমরা ব্যবহার করতে পারবো না, কারণ সেটা আমাদের একটা সঞ্চিত সম্পদ, সেটা নষ্ট করলে আগামী প্রজন্ম কিন্তু জল খেতে পাবে না। তাহলে এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের এই সায়েন্টিফিক রিসার্চের মধ্য দিয়ে পর্যালোচনা করে, অ্যানালিসিস করে তবেই কিন্তু আমরা এই পদক্ষেপগুলো নিতে পারবো। এখন দেখে নেওয়া যাক যে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার অর্থাৎ গবেষণা, আমরা এটা অন্তত বুঝেছি যে গ্রামীণ পুনর্গঠন করতে গেলে বা গ্রাম পুনর্গঠন করতে গেলে গবেষণার কিন্তু বিকল্প কিছু নেই। গবেষণা আমাদের করতে হবে এবং আমি সেখানে কিছু এক্সাম্পল বা উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম যে গবেষণা আমাদের কেন ভালোভাবে হওয়া দরকার। অর্থাৎ এই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করতে হবে, রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেন্টার যদি তৈরি না হয়, তাহলে এই যে কমিউনিকেশনটা যেটা হবে, অর্থাৎ গ্রামীণ উন্নয়ন করতে গেলে তার যে কমিউনিকেশন হওয়া দরকার, অর্থাৎ তার কোনো একটা উন্নয়ন শুরু করে তার যে ফলো আপ হওয়া দরকার এবং কেমন হচ্ছে তার একটা ফিডব্যাক নেওয়া দরকার, সেটা যদি আমরা সেন্টার তৈরি না হয় তাহলে এই কাজটা কীভাবে এগোবে। এখন কথা হচ্ছে যে গ্রামীণ উন্নয়নের উদ্যোগের জন্য একটি গবেষণা সংস্থা, প্রশিক্ষণ এবং প্রসার কেন্দ্র হিসেবে আমাদেরকে এই জিনিসগুলো তৈরি করতে হবে। এবং সেখানে যারা গ্রামের যুবক সম্প্রদায় রয়েছে তারা সেখানে সুযোগ পাবে, তারা গবেষণা করবে, তারা বিভিন্ন প্রশিক্ষণ নেবে। যেমন উদাহরণ হিসাবে যদি আমি বলি, একটা সময় ছিল সারা পৃথিবীতে বর্তমানে যে খাদ্যের যে যোগান, সেটা কিন্তু মানুষের চাহিদার থেকে অনেক বেশি, যার ফলে পৃথিবীর বেশিরভাগ দেশেরই মানুষ তাদের অন্তত খাদ্যের অভাবটা মিটেছে। এখনও পৃথিবীতে অনেক দেশ রয়েছে যেখানে খাদ্যের অভাব রয়েছে, যেখানে পভার্টি রয়েছে, যেখানে হাঙ্গার রয়েছে। এমন নয় যে সারা পৃথিবীর মানুষই খুব ভালোভাবে খেতে পায়। এবার আমরা যদি খুব ভালো করে বিশ্লেষণ করি তাহলে দেখব যে সমস্ত দেশগুলোতে এখনও হাঙ্গার অর্থাৎ মানুষ ক্ষুধার্ত হয়ে তার যে স্বাভাবিক যে চাহিদা মেটানোর জন্য যেটুকু দরকার সেটা কিন্তু তারা পাচ্ছে না। তার অন্যতম কারণ সেখানকার যে উৎপাদন অর্থাৎ যে ফসল সেটা কিন্তু খুব কম। এটাই কিন্তু মূল কারণ। এবং কম হওয়ার অন্যতম কারণ কি? কম হওয়ার অন্যতম কারণ হলো তারা এই এগ্রিকালচার বা চাষবাসের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতির অবলম্বন করেনি। যেমন আমরা যদি দেখি উদাহরণ হিসেবে দেখব যে আফ্রিকাতে অনেক দেশ রয়েছে, আফ্রিকা কন্টিনেন্টের মধ্যে, যেখানে অনেক মানুষ কিন্তু না খেয়ে মারা যায়। এবং অনেক আন্ডার ডেভেলপ কান্ট্রি রয়েছে যেখানেও একই পরিস্থিতি আমরা দেখতে পাই। তার কারণ মানুষের চাহিদার তুলনায় তার উৎপাদন কম। তাহলে এই উৎপাদন বাড়াতে গেলে আমরা যদি ভারতবর্ষের নিরিখে দেখি তাহলে দেখব একটা সময় ভারতবর্ষে গ্রিন রেভলিউশন হয়েছিল পাঞ্জাবে, যার ফলে যে পরিমাণ উৎপাদন হতো তার থেকে উৎপাদন অনেক বাড়ানো হয়েছিল। এবং এই গ্রিন রেভলিউশন কিন্তু এমনি এমনি হয়নি, সেখানে বৈজ্ঞানিক পদ্ধতি চাষবাস করার কিন্তু ব্যবস্থা করা হয়েছিল।
এবং এখনও আমরা দেখি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করলে উৎপাদন কিন্তু অনেক বাড়ানো যায়, যার ফলে যে অতিরিক্ত যে খাদ্যের চাহিদা সেটা কিন্তু মেটানো সম্ভব হয়, এবং সেটা ভালো গবেষণা কেন্দ্র না হলে কিন্তু সম্ভব নয়। এবং ভালো গবেষণা কেন্দ্র হলে সেখানকার গ্রামীণ অঞ্চলের যে সমস্ত কৃষকরা রয়েছে তারা কি করে চাষবাস করবে তাদেরকে সেই সম্পর্কে একটা বৃহৎ নলেজ দেওয়া যায়, তাদের সেই সম্পর্কে একটা হ্যান্ডস অন ট্রেনিং করানো যায়, যাতে তারা সেই অভিজ্ঞতা নিয়ে তাদের নিজ নিজ যে চাষবাসের যে ক্ষেত্র রয়েছে সেখানে তারা নিজেদের নিয়োজিত করতে পারে এবং একটা ভালো উৎপাদন তারা বাড়াতে পারে। এখন কথা হচ্ছে যে এই যে কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক উন্নয়ন প্রভৃতি গ্রামীণ সমস্যাগুলোর উপর গবেষণা পরিচালনা করাটা এটা অন্যতম একটা হচ্ছে তার ফলাফল। এবং গ্রামবাসীদের জন্য দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি এবং স্থানীয় যে লিডারশিপ তাদেরকে এর মধ্যে ইনভলভ করা, কারণ লিডারশিপকে যদি ইনভলভ করা না যায় সেই লিডারশিপ শুধুমাত্র প্রশাসনিক লিডারশিপ হবে এরকম নয়, অর্থাৎ সেখানকার যারা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, সেখানকার যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানকার যারা হেড রয়েছেন প্রত্যেককেই কিন্তু এই কর্মযজ্ঞের মধ্যে অংশগ্রহণ করাতে হবে। তাহলে আমরা এখানে আমি অন্তত বলার চেষ্টা করলাম যে রিসার্চ এবং ডেভেলপ সেন্টার কেন গ্রামীণ উন্নয়নের জন্য দরকার। এখন আমরা দেখব যে মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট। মাল্টি সেক্টরাল মানে হচ্ছে বহু ক্ষেত্রীয় উন্নয়ন প্রকল্প। আমি যেমন এই আমার যে আলোচনা সেই আলোচনার মধ্যে ইতিমধ্যেই বলেছি যে এখানে কেন গবেষণা হওয়া দরকার এবং গবেষণা করতে গেলে তার বিভিন্ন রকমের সেন্টার হওয়া দরকার, যেখানে কৃষকরা তার বিভিন্ন রকমের ট্রেনিং পাবে, সেখানে তারা তাদের স্কিল বাড়াতে পারবে, তাদের এফিসিয়েন্সি বাড়াতে পারবে এবং তার ফলে তাদের যে ক্ষেত্র রয়েছে চাষবাসের ক্ষেত্র সেখানে গিয়ে সেটাকে তারা ইমপ্লিমেন্ট করতে পারবে এবং একটা আশানুরূপ ফল তারা কিন্তু চাষের ক্ষেত্রে পাবে। অর্থাৎ উৎপাদন বাড়ানো থেকে শুরু করে এবং বিভিন্ন ধরনের যে আধুনিক চাষবাস পদ্ধতির মাধ্যমে তারা একটা কম সময়ে কি করে ফসল পাওয়া যায় সেরকম একটা কিন্তু ফল তারা পাবে। এখন কথা হচ্ছে যে সেখানে শুধুমাত্র এই ডেভেলপমেন্ট সেন্টার, রিসার্চ সেন্টার করলেই কিন্তু হবে না, তার সঙ্গে দরকার মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট, অর্থাৎ বহুক্ষেত্রীয় উন্নয়ন প্রকল্প। কারণ গ্রামীণ যে পুনর্গঠন সেটা শুধুমাত্র কৃষির মধ্যে আবদ্ধ নয়, সেখানে আরও অন্যান্য অনেক বিষয় রয়েছে যার সামগ্রিক একটা উন্নয়ন হওয়া দরকার। তাহলে কি উদ্দেশ্য নিয়ে এখানে এটা করা হবে? গ্রামীণ এলাকায় সাক্ষরতা, জীবিকা, স্বাস্থ্য এবং নেতৃত্ব উন্নত করার জন্য প্রকল্প গ্রহণ করা হবে। সাক্ষরতা কেমন? আমরা যদি খুব ভালো করে পর্যালোচনা করি তাহলে দেখব যে 1986 সালে যে ভারতবর্ষের রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতবর্ষে যে শিক্ষা যে পলিসি নেওয়া হয়েছিল সেখানে এই বয়স্কদের শিক্ষার ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করা হয়েছিল। সেখানে লিটারেসি মিশন বলে বিভিন্ন মিশন তৈরি করা হয়েছিল এবং তার মাধ্যমে যারা বয়স্ক মানুষ, যারা শিক্ষা থেকে বিভিন্ন কারণে বিচ্যুত হয়েছে, বিশেষ করে গ্রামের মানুষ যারা চাষবাসের সঙ্গে যুক্ত, যাদের সারাদিন প্রচুর পরিশ্রম করতে হয়, তারা শিক্ষা থেকে কিন্তু বাইরে চলে গেছে। তাহলে তাদেরকে কি করে স্বাক্ষর করা যায়? কারণ একটা মানুষ যদি স্বাক্ষর না হয় তাহলে তার সাধারণভাবে তার বেঁচে থাকা বা তার জীবন জীবিকা আহরণ করার ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত তাকে সমস্যা ভুগতে হয়। কারণ যখন একজন মানুষ কোনো একটা জায়গায় একজন ডে লেবার হিসেবে নিজেকে শ্রম বিক্রি করছে, সেখানে সে জানে না যে তার জন্য অর্থ ধার্য আছে। তাহলে এই যে বেসিক যে সমস্ত জিনিসগুলো রয়েছে যেগুলো বেঁচে থাকতে গেলে মানুষের দরকার, তাহলে সাক্ষরতার উপর কিন্তু সে জোর দেওয়া হয়েছিল এবং এই গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন যে সাক্ষরতা মিশন যে কাজগুলো করেছে তার কিন্তু সুফল ভারতবর্ষ পেয়েছে এবং এটা হলো অন্যতম উদ্দেশ্য, অর্থাৎ গ্রামীণ এলাকায় সাক্ষরতা, যারা নিরক্ষর তাদেরকে স্বাক্ষর করা। দ্বিতীয়ত হলো স্বাক্ষর হয়ে যাওয়ার পরে গ্রামের যে মানুষগুলো রয়েছে সেখানে তাদের কিন্তু জীবিকার কোনো নিশ্চয়তা নেই, অর্থাৎ তারা কোনো একটা কাজে যুক্ত হতে পারবেই এরকম কোনো নিশ্চয়তা নেই এবং অনেকে রয়েছেন যাদের কোনো নিজস্ব জমি নেই, যার ফলে তাদের জীবন জীবিকা কিন্তু অনেকটাই ভীষণভাবে আনসার্টেন, অনিশ্চিত। যার ফলে তাদেরকে জীবিকার মধ্যে আনতে গেলে সরকার বিভিন্ন প্রকল্প হওয়া দরকার। যেমন ইতিমধ্যেই কিছু প্রকল্প গ্রামীণ এলাকায় রয়েছে, মহাত্মা গান্ধী রুরাল ডেভেলপমেন্ট এবং বিভিন্ন রকমের এই ধরনের প্রকল্প রয়েছে, 100 দিনের কাজ, এগুলোর মাধ্যমে জীবিকা প্রদান করা হয় গ্রামীণ বিভিন্ন অঞ্চলে। কিন্তু কথা হচ্ছে যে আরও কি করে এরকম জীবিকা বাড়ানো যায় তার জন্য মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট নেওয়া দরকার এবং সেখানে যে লিডারশিপ তার উন্নয়ন হওয়াটা দরকার। কারণ লিডারশিপ তাদেরও এফিসিয়েন্সি দরকার, তাদের স্কিল দরকার, নইলে
সেই লিডারশিপ যদি এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত হয়, যদি তাদের সেই রিকোয়ার্ড নলেজ না থাকে, তাহলে কিন্তু সেই প্রকল্পগুলো সেইভাবে এগিয়ে যেতে পারবে না। তাহলে এই হচ্ছে উদ্দেশ্য মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রজেক্টের। এবং তার সঙ্গে যদি আমরা দেখি তার ফোকাস এরিয়াগুলো কি হবে, তার ফোকাস এরিয়াগুলো হবে প্রাপ্তবয়স্ক শিক্ষা, অর্থাৎ আমি যেটা লিটারেসি মিশনের কথা বললাম, যেটা 1986 যে শিক্ষা যে পলিসি সেটাতে নেওয়া হয়েছিল, স্কুল পরিকাঠামো অর্থাৎ বিদ্যালয়ের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার ডেভেলপমেন্ট করা, এবং জীবিকার ক্ষেত্রে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ, গ্রামীণ শিল্পের জন্য যেটা সমর্থন করে, অর্থাৎ কোনো অঞ্চলের এমন রয়েছে যেখানে প্রচুর তাঁতের কাজ হয়, অনেক অঞ্চল রয়েছে যেখানে অনেক বাঁশের হস্তশিল্প হয়, অনেক অঞ্চল রয়েছে যেখানে মানুষের বিভিন্ন ধরনের হাতের তৈরি মাটির তৈরি জিনিস তৈরি করে। তাহলে এই বিষয়গুলোকে যদি আরও ভালো করে তারা করতে পারে, তার জন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। এবং সাক্ষরতা এবং জীবিকার পরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে স্বাস্থ্য, অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা বা তার পরিকাঠামো তৈরি করা, এবং স্যানিটেশন সচেতনতা। আমরা জানি যে ভারতবর্ষে বিভিন্ন রকমের প্রজেক্ট এই স্যানিটেশন নিয়ে নেওয়া হয়েছে, এবং সেখানে যে সমস্ত গভর্নমেন্টের দিক থেকে অনেক আর্থিক সাহায্য করা হয় যাতে করে একটা ভালো স্যানিটেশনের ব্যবস্থা করা হয়। কারণ এই স্যানিটেশনের সাথে স্বাস্থ্যের একটা ডিরেক্ট রিলেশনশিপ রয়েছে। অর্থাৎ স্যানিটেশন যদি সম্পর্কে যদি মানুষের সচেতনতা না আসে, তাহলে বিভিন্ন রোগ জীবাণু দ্বারা মানুষ আক্রান্ত হতে পারে। এবং সেই জন্য গ্রামে এই যে স্বচ্ছ ভারত অভিযান এবং এই ধরনের বিভিন্ন রকমের প্রকল্প বর্তমানে চলছে, এবং আমরা যদি গ্রামীণ উন্নয়ন করতে চাই তাহলে এই ধরনের আরও ভালো অনেক ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে নেতৃত্ব উন্নয়ন, অর্থাৎ লিডারশিপের ডেভেলপমেন্ট। তাহলে এই যে বিভিন্ন রকমের কাজগুলোর কথা আমি এখানে আলোচনা করছি, অর্থাৎ সাক্ষরতা, জীবিকা, স্বাস্থ্য, এই কাজগুলোকে ঠিকমতো করতে গেলে একটা নেটওয়ার্ক হওয়া দরকার। কিসের নেটওয়ার্ক? গভর্নমেন্ট যে সমস্ত পলিসিগুলো আছে সেগুলোকে এক্সিকিউট করতে গেলে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো এবং গ্রামের যারা নেতৃত্ব দান করবেন তাদের সঙ্গে একটা সংযোগ হওয়া দরকার, নইলে কিন্তু এই কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে সম্পন্ন হতে পারবে না। তার জন্য সেখানে যারা লিডারশিপ হিসেবে কাজ করবেন বিভিন্ন মানুষ, তাদের সবলীকরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ তাদেরও বিভিন্ন রকমের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদের একটা মানোন্নয়ন করে তবে তারা কিন্তু সেই লিডারশিপটা দিতে পারবে। এখন এই যে গ্রামীণ পুনর্গঠনের লক্ষ্যের মধ্যে অন্যতম হচ্ছে যুব সবলীকরণ, অর্থাৎ ইউথ এম্পাওয়ারমেন্ট। আমরা সকলেই জানি যে ভারতবর্ষের যে উন্নয়ন, সেই উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা গ্রহণ করে থাকে কিন্তু যুবক শ্রেণী। এবং স্বামী বিবেকানন্দ আমাদের ভারতবর্ষের নিরিখে অনেকদিন আগেই বলে গেছেন যে একটা উন্নত ভারত বা শ্রেষ্ঠ ভারত, অর্থাৎ এমন ভারতের কথা বলেছিলেন তিনি যেই ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তাহলে সেই শ্রেষ্ঠ ভারত হতে গেলে তিনি কিন্তু এই যুব সমাজকে আহ্বান করেছিলেন যে তোমরা এই উন্নয়ন যজ্ঞে সামিল হলে তবেই কিন্তু ভারত একদিন শ্রেষ্ঠ ভারত হিসেবে সারা পৃথিবীতে আত্মপ্রকাশ করবে। তাহলে এখানে এই ইউথদের এম্পাওয়ারমেন্ট যদি না হয় তাহলে আমরা এই ভারতকে শ্রেষ্ঠ ভারত করতে পারবো না। অর্থাৎ ইউথদের এম্পাওয়ারমেন্ট এই গ্রামীণ পুনর্গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গ্রামীণ যুবকদের জন্য ব্যক্তিত্ব, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, তারপরে কেরিয়ার গাইডেন্স এবং তাদের মেন্টরশিপ প্রোগ্রাম, এই সমস্ত বিভিন্ন রকমের প্রোগ্রাম কিন্তু গ্রহণ করার মধ্য দিয়ে তাদেরকে আমরা একটা ডিজায়ার্ড বা একটা স্কিল পারসন হিসেবে গড়ে তুলতে পারি। কারণ আমরা জানি যে এই মুহূর্তে ভারতবর্ষের পপুলেশন সারা পৃথিবীতে কিন্তু 1 নম্বর, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে পপুলেটেড কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। এবং এই যে পপুলেশন, এটা একটা সময় আমরা এটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম যে এই যে ওভার পপুলেশন বা পপুলেশন এক্সপ্লোশন, এই কথাগুলো আমরা তখন ব্যবহার করতাম, অর্থাৎ জনবিস্ফোরণ। সেই সময় কিন্তু মানে সত্যি সত্যি জনবিস্ফোরণ মানে হচ্ছে যে এত জনসংখ্যার ফলে আমাদের যদি জমির অনুপাত দেখি, আমাদের যদি খাদ্যের পরিমাণ দেখি, তাহলে সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। অর্থাৎ জনসংখ্যা যখন বাড়ছে সেই তুলনায় সম্পদ কতটা আছে এটা যদি আমরা বিবেচনা করি তাহলে সত্যিই কিন্তু এটা খুব চিন্তার বিষয়। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি যে কিছু চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে। এখন আমরা জনবিস্ফোরণ না বলে আমরা জনসম্পদ বলি, হিউম্যান রিসোর্স। অর্থাৎ এই যে জনবহুল দেশ, এখানে বেশিরভাগ মানুষই কিন্তু হচ্ছে ইউথ। তার জন্য ভারতকে ইয়াং কান্ট্রি বলা হয়। অর্থাৎ ভারতবর্ষ একটা যৌবনের দেশ, অর্থাৎ এখানে যুবকদের সংখ্যা কিন্তু খুব বেশি। অর্থাৎ আমরা যদি দেখি 18 থেকে 35 যে পপুলেশন, তার সংখ্যাটা কিন্তু এখানে বেশি। এবং বর্তমান সময়ে এই সংখ্যাটা কিন্তু আমাদের কাছে
কোনো অভিশাপ নয়, এটা হচ্ছে আশীর্বাদ। এবং আরও আশীর্বাদ হতে পারে যদি এই যে গোটা পপুলেশন, এই যে গ্রুপটা, এটাকে যদি আমরা একটা হিউম্যান রিসোর্স হিসেবে গড়ে তুলতে পারি। অর্থাৎ একজন মানুষের যদি সেই পার্সোনালিটি ডেভেলপমেন্ট করানো যায়, তার যদি স্কিলের এফিসিয়েন্সি ডেভেলপমেন্ট করা যায়, তাকে যদি একটা নির্দিষ্ট কেরিয়ারের মধ্যে তার একটা পার্টিকুলার একটা ভোকেশনাল ট্রেনিং যদি তাকে করানো যায়, তাহলে কিন্তু সে একজন হিউম্যান রিসোর্স হিসেবে আমাদের দেশকে সে কিন্তু কন্ট্রিবিউট করতে পারে। তাই এই বিষয়গুলোর উপর অত্যন্ত গুরুত্ব সহকারে জোর দেয়া হচ্ছে এবং গ্রামীণ যুবকদের মধ্যে আত্মবিশ্বাস এবং সফট স্কিল বাড়ানো এবং স্থানীয় সুযোগ সৃষ্টি করা, যাতে করে তাদের আর মাইগ্রেটেড হয়ে শহরে যেতে না হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সবসময় একটা ট্রেন্ড লক্ষ্য করে থাকি যে রুরাল টু আরবান মাইগ্রেশন। তাহলে রুরাল টু আরবান মাইগ্রেশনের অন্যতম কারণ কি? রুরাল টু আরবান মাইগ্রেশনের অন্যতম কারণ হচ্ছে গ্রামে কাজের সুযোগ খুব কম, যার ফলে শহরমুখী হচ্ছে মানুষ। কিন্তু যদি আমরা গ্রামের মধ্যে কর্মক্ষেত্র তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই যে মাইগ্রেশন, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। এখন কথা হচ্ছে যে রোজগারের সুযোগ সৃষ্টি করা, অর্থাৎ জেনারেটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। যেটা আমি বললাম যে এখানে গ্রাম থেকে শহরে যে মাইগ্রেটেড হচ্ছে মানুষ, তার অন্যতম কারণ হচ্ছে তারা গ্রামে কোনো এমপ্লয়মেন্ট অপরচুনিটি পাচ্ছে না। তাহলে সেই এমপ্লয়মেন্ট অপরচুনিটি যদি গ্রামের মধ্যে করা যায়, তাহলে তারা নিশ্চিতভাবে শহরে যাবে না। কারণ শহরের জীবনযাপন খুব সুন্দর তা কিন্তু নয়, কারণ শহরেও কিন্তু অনেক রকমের সমস্যা রয়েছে। প্রথম সমস্যা হচ্ছে কি? প্রথম সমস্যা হচ্ছে যে কোনো বড় বড় শহরেই যদি আমরা যাই, তাহলে দেখব সেখানকার পপুলেশন কিন্তু গ্রাম থেকে অনেক বেশি। অর্থাৎ শহরগুলো কিন্তু ওভার পপুলেটেড। সেই শহরগুলো ওভার পপুলেটেড হওয়ার ফলে সেখানকার জীবনযাত্রার মান কিন্তু খুব ভালো নয়। অর্থাৎ সেখানে বিভিন্ন রোগের প্রকোপ বাড়ে, সেখানকার স্যানিটেশন ব্যবস্থা অনেক বেশি, মানে সুযোগ সুবিধা কম, এবং এই ধরনের অনেক রকম সমস্যা কিন্তু সেখানে রয়েছে। যার ফলে গ্রামে যদি কর্মসংস্থান তৈরি করা যায়, তাহলে কিন্তু গ্রামের যুবকরা শহরে যেতে হবে না। অর্থাৎ তাহলে এখানে বড় উদ্দেশ্য কি আমাদের? এখানে মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ শিল্প প্রসার করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তাহলে যে সমস্ত শিল্প শহরে হয়েছে এতদিন, এখন আপনারা জানেন যে বর্তমান সময়ে এটা ভারী শিল্পের জন্য উপযুক্ত সময় নয়। কারণ পৃথিবীতে ভারী শিল্পের যে সময়, সেটা কিন্তু শেষ হয়ে এসছে। এখন অনেক ক্ষুদ্র শিল্পের উপরেই কিন্তু বিভিন্ন দেশ তাদের জাতীয় আয়কে বৃদ্ধি করে চলেছে। আমরা যদি দেখি আমাদের পাশের রাষ্ট্র যেমন হচ্ছে বাংলাদেশ, তাদের গার্মেন্টস শিল্প, অর্থাৎ সেটাকে ক্ষুদ্র শিল্প হিসেবে আমরা ধরবো, হয়তো সেটা করে তারা কিন্তু অনেক বিদেশি মুদ্রা অর্জন করছে। এবং আমাদের দেশে এরকম প্রচুর ক্ষুদ্র শিল্প রয়েছে, যেগুলোকে যদি আমরা খুব ভালো করে আবার পুনরায় উজ্জীবিত করতে পারি, তাহলে সেখানে অনেক কর্মসংস্থান হতে পারে। এবং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চতর ক্রেডিট প্রবাহ এবং সহজতর করা, অর্থাৎ মাইক্রো ফাইন্যান্সের মধ্য দিয়ে তাদেরকে বিভিন্ন লোনের ব্যবস্থা করা, এবং বিভিন্ন যে সমস্ত সমবায়গুলো রয়েছে, এবং সেই সমবায়ের মাধ্যমে যদি খুব কম সুদে যদি তাদেরকে অর্থ দেওয়া যায়, তাহলে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে এবং তাদেরকে শহরে যেতে হবে না। যার ফলে কি হবে? গ্রামীণ ব্যবসায় উদ্যোগ অনেক বাড়বে এবং বেকারত্ব অনেক হ্রাস পাবে। তাহলে এই যে রোজগার সৃষ্টি করা গ্রামের মধ্যে, এটা একটা অন্যতম লক্ষ্য হওয়া উচিত গ্রামীণ পুনর্গঠনের ক্ষেত্রে। গ্রামের পুনর্গঠন সম্ভব হবে যদি গ্রামের মানুষদেরকে, এই বিশেষ করে যুবকদেরকে গ্রামের মধ্যে আমরা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। এখন কথা হচ্ছে যে গ্রামীণ পুনর্গঠনের লক্ষ্যগুলো সম্পর্কে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করা যেতে পারে। যেমন ইকোনমিক এইমস, অর্থনৈতিক লক্ষ্য। ইকোনমিক এইমসের মধ্যে গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণ হচ্ছে কৃষি উন্নয়ন, অর্থাৎ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। তাহলে এখানে অর্থনীতি হচ্ছে একটা, আমরা যদি বলি তাহলে যে কোনো সমাজ ব্যবস্থা বা যে কোনো দেশের জন্য অর্থনীতি হচ্ছে একটা বেস বা একটা ফাউন্ডেশন, অর্থাৎ একটা ভিত, যার উপরে দাঁড়িয়ে থাকে অন্যান্য উন্নয়ন। অর্থাৎ আধুনিক কৃষি কৌশল প্রবর্তন করা, সেচ ব্যবস্থা এবং সারের উপলব্ধতা নিশ্চিত করা, এবং এই সার মানে হচ্ছে বিভিন্ন জৈব সারের মাধ্যমেও ভালো ভালো রকমের এখন জমির চাষ হচ্ছে। তার কারণ আমরা যদি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি, তাহলে জমির উর্বর ক্ষমতা একটা সময়ে বেশি হলেও একটা সময়ের পরে কিন্তু সেটা তার ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে জমির যে স্থিতিশীল উন্নয়নের কথা বলি আমরা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সেটা বাধাপ্রাপ্ত হয়। যার ফলে জৈব সারের ব্যবহার এবং আধুনিক কৃষি কৌশল ব্যবহার এবং সুস্থায়ী কৃষি পদ্ধতির প্রচার করা,
এগুলোর মধ্য দিয়ে আমরা কি করতে পারি, একটা সাস্টেইনেবল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করতে পারি। দ্বিতীয়ত হলো রুরাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যেটা আমি আগের স্লাইডে বললাম, অর্থাৎ গ্রামের মধ্যে কর্মসংস্থানের সুযোগ নেই বলেই কিন্তু আমাদের যে যুবক সমাজ তারা কিন্তু শহরমুখী হয়, যার ফলে এখানে বিভিন্ন কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প এবং স্থানীয় উদ্যোগীদের সমর্থন করা, অর্থাৎ যারা লোকাল এন্টারপ্রেনার আছে তাদেরকে অর্থ দিয়ে, লোন দিয়ে সাহায্য করা, যাতে করে তারা সেখানে বিভিন্ন রকমের সেক্টর খুলতে পারে, যেখান থেকে একটা অর্থনৈতিক উন্নয়ন হতে পারে, যেখানে মানুষের কর্মসংস্থান হতে পারে। এবং তৃতীয়ত হলো জব ক্রিয়েশন করা, অর্থাৎ এই যে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এবং রুরাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তার অন্যতম উদ্দেশ্য হলো জব ক্রিয়েট করা, অর্থাৎ অকৃষি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। কারণ বেশিরভাগ মানুষ তার নিজস্ব জমিতে কৃষি কাজ করে, সেটাই কিন্তু আলটিমেট কর্মসংস্থান হিসেবে মানুষ কিন্তু সেটাকে বেশি দিন করতে পারে না, তার কারণ সেখানে অনেক সিজনাল বিষয় রয়েছে। হয়তো কোনো অঞ্চলে দেখা যায় যে একটা সিজন সেখানে ফসল হয়, বাকি সিজন কিন্তু তারা বসেই থাকে। তার ফলে অকৃষি কর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বকর্মসংস্থান উদ্যোগকে উৎসাহিত করা, অর্থাৎ গ্রামের অনেক মানুষ আছে যারা নিজেরাই অনেক এন্টারপ্রেনার ডেভেলপমেন্টের মধ্য দিয়ে তারা নিজেরাই অনেক উদ্যোগ নিয়ে থাকে। যেমন তারা অনেক সময় হাঁস মুরগির ফার্ম তৈরি করে, তারা অনেক সময় বিভিন্ন ফল, শাক সবজি এবং বিভিন্ন রকমের অর্গানিক ফার্মিংয়ের মধ্য দিয়ে অর্থ তারা আয় করে। তাহলে এই যে বিভিন্ন উদ্যোগ, সেই উদ্যোগগুলোকে আরও ভালো করে তাদেরকে সাহায্য করা, যাতে তারা নিজেরাই সেই উদ্যোগের মধ্য দিয়ে তাদের আর্থিক কর্মসংস্থান বাড়াতে পারে। তাহলে এই হচ্ছে ইকোনমিক এইমস, মানে গ্রামীণ পুনর্গঠনের ক্ষেত্রে এই অর্থনৈতিক লক্ষ্যটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দ্বিতীয়ত আমি দেখব যে সোশ্যাল এইমস, কারণ প্রথমে আলোচনার মধ্যেই কিন্তু আমি বলার চেষ্টা করেছি যে একটা গ্রামীণ পুনর্গঠন করতে গেলে শুধুমাত্র অর্থনৈতিক নয়, সেখানে সামাজিক, সেখানকার পলিটিক্যাল লিডারশিপ, সেখানকার এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট সবই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে সোশ্যাল এইমস যদি আমরা দেখি, তাহলে দেখব যে জীবনযাত্রার মান উন্নত করা, অর্থাৎ ইমপ্রুভিং কোয়ালিটি অফ লাইফ। এই কোয়ালিটি অফ লাইফ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি বিভিন্ন অনুন্নত দেশকে দেখি, তাহলে দেখব সেখানকার মানুষের কোয়ালিটি অফ লাইফ কিন্তু খুব ভালো নয়। অর্থাৎ একটা মানুষকে বেঁচে থাকতে গেলে তার মিনিমাম একটা নিড ফুলফিলমেন্টের ব্যবস্থা থাকা দরকার। বিশেষ করে তার যাতে খাদ্যের জন্য তাকে দুশ্চিন্তা করতে না হয়, তার যে বেসিক অ্যামিনিটিসগুলো বেঁচে থাকতে দরকার, সেগুলো না হলে কিন্তু সে ভালো একটা কোয়ালিটি জীবনযাপন করতে পারবে না। এখানে দরকার গুণগত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পুষ্টির এক্সেস, অর্থাৎ খাবার খেলেই শুধু হবে না, সেই খাবারগুলো কতটা নিউট্রিশন রয়েছে, তার নিউট্রিশনাল ভ্যালু কতটা রয়েছে, সেটা কিন্তু অত্যন্ত জানা দরকার। তা আমরা এখনও দেখি বিভিন্ন যে সমস্ত পিছিয়ে পড়া দেশগুলো রয়েছে, সেখানে অপুষ্টির কারণে প্রচুর মানুষ প্রতি বছর মারা যায় এবং স্বাস্থ্য পরিষেবার স্বাভাবিক পরিকাঠামো সেটা না থাকার ফলে অনেক শিশুরা স্বাস্থ্য পরিষেবা পায় না এবং তারা অচিরেই তাদের পৃথিবী থেকে চলে যেতে হয়, যার ফলে স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশন প্রচার করাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হলো বৈষম্য হ্রাস করা, অর্থাৎ রিডিউসিং ইনইকুয়ালিটিস। অর্থাৎ আমরা যদি গ্রামীণ অঞ্চলগুলোতে যাই, সেখানে দেখব যে বিভিন্ন রকমের ইনইকুয়ালিটিসগুলো রয়েছে, বিভিন্ন রকমের ডিসক্রিমিনেশনগুলো রয়েছে। সেখানে প্রচুর মানুষ রয়েছে যাদেরকে ঠকানো হয়, কারণ তারা শিক্ষা, তাদের সেই সচেতনতা কম। এই সুযোগ নিয়ে অনেক অসাধু লোকরা রয়েছে যারা তাদেরকে দিনের পর দিন ঠকায়, যার ফলে সেখানকার ইনইকুয়ালিটি কিন্তু শহরের তুলনায় অনেক বেশি। যার ফলে সেখানে যদি তাদের আয় বাড়ানো যায়, সেখানকার জাতি লিঙ্গ বৈষম্যগুলো যদি কমানো যায়, সেখানকার নারীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ সেগুলো যদি কমানো যায় এবং তাদেরকে যদি এম্পাওয়ার করা যায়, তাদেরকে যদি সবল করা যায়, তাহলে কিন্তু এই প্রান্তিক সম্প্রদায়কে আমরা উন্নতির স্তরে নিতে পারবো। এবং তৃতীয়ত হলো সাংস্কৃতিক পরিচয় এর সংরক্ষণ, অর্থাৎ যে কোনো মানুষ সমাজের মধ্যে বসবাস করতে গেলে তার কিন্তু কালচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার মাধ্যমে সেই কালচারগুলোকে আমরা প্রিজার্ভ করি, আমরা পরবর্তী জেনারেশনের কাছে সঞ্চারণ করি, তবেই আমরা একটা হেলদি কালচারাল সোসাইটি কিন্তু আমরা পাই। যার ফলে এই যে ট্র্যাডিশনাল যে নলেজ প্র্যাকটিসেসগুলো রয়েছে, সেগুলো যাতে ঠিকমতো ট্রান্সমিটেড হয়, সেগুলো যাতে ঠিকমতো তার মধ্যে যেন কমিউনিটি পার্টিসিপেশন হয়, সেগুলো যাতে নার্চার হয়, সেইটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। এখন আমরা দেখব যে ইনফ্রাস্ট্রাকচারাল এইম। ইতিমধ্যে আমি বলেছি যে পরিকাঠামো কেন গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে যেগুলো উঠে আসবে, যেমন হচ্ছে বিল্ডিং এসেনশিয়াল ফেসিলিটিস, অর্থাৎ প্রয়োজনীয় ফেসিলিটিসগুলো যেন থাকে, অর্থাৎ রাস্তাঘাট,
পরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবা, এগুলো হচ্ছে বেসিক ইনফ্রাস্ট্রাকচার। এগুলো না থাকলে আপনারা কল্পনা করে দেখুন যে কোনো একটা অসুস্থ মানুষকে আমরা একটা কোনো শহরে হসপিটালে নিয়ে যেতে চাই, সেখানে যদি রাস্তা ঠিক না হয় তাহলে হয়তো রাস্তায় তার প্রাণটা যেতে পারে। এবং তার সঙ্গে বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে আইসিটি, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি। এই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা গ্রামে থাকি বা শহরে থাকি না কেন, আমরা ভার্চুয়ালি সারা পৃথিবীর সঙ্গে কানেক্টেড হতে পারি যদি আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার থাকে। তাহলে গ্রামেও কিন্তু এই ধরনের আইসিটি বেসড ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা দরকার। এবং তৃতীয়ত হলো আবাসন এবং আশ্রয়, অর্থাৎ একটা মানুষকে যদি ভালো করে জীবনযাপন করতে হয় তার একটা আশ্রয় দরকার, তার একটা শেল্টার দরকার। যেটা একসময় মানুষ গুহার মধ্যে বসবাস করত, সেখানে বিভিন্ন জন্তু জানোয়ারের আক্রমণের থেকে বাঁচার জন্য তারা গাছের উপরে বসবাস করত। কিন্তু বর্তমানে আমরা অনেক আধুনিক হয়েছি, তাই প্রত্যেকটা মানুষেরই একটা বসবাসের জন্য একটা ভালো একটা আবাসন দরকার। তাহলে এগুলো হচ্ছে সব ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেগুলো একটা গ্রাম পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব যে পরিবেশগত দিক, অর্থাৎ এনভায়রনমেন্টাল এইমস। আমি আগেই বলেছি যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল গোল, সেখানে 17টা গোলের কথা বলা হয়েছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে যে এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি, অর্থাৎ এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, স্থিতিশীল উন্নয়ন, সেটা করতে গেলে আমাদের কিন্তু বিভিন্ন আসপেক্টে বিভিন্ন রকমের উন্নয়ন করতে হবে। যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে সাস্টেইনেবল এগ্রিকালচার, অর্থাৎ এগ্রিকালচার এমন হবে যাতে করে আমরা জমির উর্বরতা নষ্ট না করে দিই, যাতে সেই জমি থেকে বছরের পর বছর আমরা ভালো ফল পেতে পারি, এবং তার জন্য সেখানে অর্গানিক ফার্মিংয়ের কথা বলা হচ্ছে। এবং আমরা যদি সোশ্যাল স্টেবিলিটি না দেখি তাহলে দেখব যে একটা সমাজে একটা স্থিতিশীলতা দরকার। যেই সমাজে স্থিতিশীলতা নেই সেই সমাজে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমরা দেখব যে পরিবেশের ভারসাম্য দরকার, অর্থাৎ এমন কিছু কাজ আমরা করব না বা এমন কিছু উন্নয়ন আমরা করব না যেটা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে গ্রামীণ পুনর্গঠনের জন্য আমাদেরকে কিন্তু পরিবেশের দিকটাও মাথায় রাখতে হবে, যাতে করে একটা পরিবেশ বান্ধব উন্নয়নের মধ্য দিয়ে আমরা সেই গ্রামের উন্নয়নটা করতে পারি। এবং কিছু গুরুত্বপূর্ণ গ্রামীণ পুনর্গঠনের লক্ষ্য অর্জনের জন্য কিছু গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে যেগুলো সমাধান হওয়া দরকার। যেমন হচ্ছে পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি, ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ লিমিটেড অ্যাক্সেস টু ক্রেডিট অ্যান্ড মার্কেট, এবং পলিটিক্যাল সোশ্যাল ব্যারিয়ার্স, এবং এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর ঠিকমতো তা নেওয়া দরকার যদি আমরা একটা সঠিক গ্রামীণ পুনর্গঠন করতে চাই। তাহলে একদম কনক্লুশনে আমি বলবো যে ভারতের মতো একটা দেশে যেখানে অধিকাংশ জনসংখ্যা গ্রামীণ এলাকায় বাস করে, গ্রামীণ পুনর্গঠন একটি জরুরি প্রয়োজন হয়ে উঠেছে। অবশ্যই সরকারের বিশাল ভূমিকা রয়েছে, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে এই প্রসেসটা বাস্তবায়নে আমাদের সমর্থন এবং অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্বেচ্ছাসেবক হন, সহযোগিতা করুন এবং সচেতনতা বাড়ান, এবং একসাথে একটি ইতিবাচক প্রভাব তৈরি করুন। তো এর সঙ্গে কিছু অ্যাক্টিভিটি থাকছে, যেমন হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জল সংকটের জরুরি যে গ্রামীণ সমস্যাটি সম্পর্কে আমরা সকলে অবগত। এই সমস্যার সম্ভাব্য সমাধানগুলির কথা ভাবুন এবং কি সমাধান হতে পারে সেটা আপনারা লিখুন, এবং তার সঙ্গে গ্রামীণ পুনর্গঠনের লক্ষ্যগুলো কিভাবে এখানে প্রয়োগ করা যায় তা আলোচনা করুন। এই হচ্ছে অ্যাক্টিভিটি। আশা করি এই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে শিক্ষার্থীরা আরও বেশি লাভবান হবে এবং তারা এই সম্পর্কে অনেক জ্ঞান সমৃদ্ধ হবে। এবং এটুকু বলে সবাইকে আজকের যে আমার আলোচনা আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।